বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন এক রাজবাড়িকে নিয়ে যার কাহিনী মহাভারত থেকে শুরু করে ভারতীয় সংগ্রামের ইতিহাসে ব্রিটিশ সরকারের কূটনৈতিকে শেষ হয়ে রাজত্ব ধ্বংস হয়ে গিয়েছিল। প্রায় 500 বছরের ইতিহাসের সঙ্গে আনা বর্তমানে ভগ্নপ্রায় তমলুকের এই রাজবাড়ি। তবে 500 বছরের আগের এই রাজবাড়ির প্রাচীনতম নাম ছিল ত্রাম্যলিপ্ত। এই রাজবাড়িতে একসময় সম্রাট অশোক থেকে শুরু করে ব্রিটিশ আমল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই তমলুক রাজবাড়ির সাথেই জড়িয়ে আছে। তবে এই রাজবাড়ির উল্লেখ মহাভারতেরও বেশ কিছু কাহিনীতেও এর তথ্য উল্লেখ পাওয়া যায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা অঞ্চলে অবস্থিত এই রাজবাড়ি। তাহলে চলো জানা যাক আজকে এই তমলুক রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমার সবাই? আই হোপ তোমার সকলেই ভালো আছো। তো চলে এসেছি আমি আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাতে। তো আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তমলুকের রাজবাড়িতে। আজকে এই রাজবাড়ির সম্পূর্ণ কাহানি আর সম্পূর্ণ তথ্য তুলে ধরবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে 1930 সালে ঘটে যাওয়া লবণ আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রে রাজা সুরেন্দ্র নারায়ণ রায় যে চরম ভূমিকা পালন করেছিলেন তারই কিছু কাহানি তুলে ধরবো এই ভিডিওতে। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তমলুক রাজবাড়ির একদম মেন গেটে। আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ কাজী নজরুল ইসলাম বড় একটি স্তম্ভ একটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। এর কাহিনী আমি তোমাদেরকে তুলে ধরবো। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো দেখতে থাকো আজকের তমলুকের রাজবাড়ির মূল কাহিনীটা। বন্ধুরা, সেই সময়কার রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত ছিল ত্রাম্যলিপ্ত এই বন্দর। তার কিছু দূরেই ছিল তমলুকের এই রাজবাড়িটি। হ্যাঁ বন্ধুরা, এই রাজবাড়িটি ময়ূরবংশীয় অধীনেই ছিল। জনপ্রিয় ও লৌকিক প্রচলিত গল্প থেকে জানা যায় রাজবংশটি মহাভারতকালের রাজা ময়ূরধ্বজের সাথেই সম্পর্কিত। বন্ধুরা, স্থানীয় কিংবদন্তি অনুযায়ী রাজা ময়ূরধ্বজের পুত্র ত্রাম্যধ্বজ, যার অর্থ তামার পতাকাওয়ালা রাজা, ও তমলুক অঞ্চলের ত্রাম্য সম্পদের প্রাচুর্যতার কারণেই এই নগরীর নামকরণ হয়েছে ত্রাম্যলিপ্ত। মধ্যযুগীয় ইন্দো ইসলামীয় স্থাপত্যের নিদর্শন হল এই ত্রাম্যলিপ্ত রাজবাড়িটি। হ্যাঁ বন্ধুরা, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাথে নানা পর্বের সাথে যুক্ত এই মূল রাজবংশের রাজারা। এক কথায় বলা যায় স্বাধীনতা আন্দোলনের মূল পীঠস্থান ছিল তমলুকের এই রাজবাড়িটি। ত্রাম্যলিপ্ত বন্দরটি ছিল বেশ উন্নত। ঐতিহাসিক সূত্র মতে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রমরমিয়ে বাণিজ্য চলেছিল। পাশাপাশি রেশম মশলা নীলেরও ব্যবসা চলেছিল। তবে এই ত্রাম্যলিপ্ত বন্দর দিয়ে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিংহল যাত্রাও করেছিলেন সম্রাট অশোক পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্র। তাছাড়াও এই ত্রাম্যলিপ্ত বন্দরে এসেছিলেন বিখ্যাত চীনা পরিব্রাজক হা হিয়েন এবং হিয়েন সাং। হ্যাঁ বন্ধুরা, এর থেকেই জানা যায় এই গৌরবময় ত্রাম্যলিপ্ত বন্দরের কথা। শুধু তাই নয়, বঙ্গভঙ্গ আন্দোলন থেকে লবণ সত্যাগ্রহ আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এই তমলুকের রাজপরিবার।
হ্যাঁ বন্ধুরা, আধুনিক কালে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে স্বর্ণাক্ষরে লেখা আছে এই তমলুক রাজবাড়ির কথা। তবে এই তমলুকের রাজবাড়ি হয়ে উঠেছিল সংগ্রামীদের বাসস্থান এবং আন্দোলনের পীঠস্থান। বন্ধুরা, এই রাজবাড়ি, এই তমলুক রাজবাড়ির বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ, এতটাই ভয়ঙ্কর অবস্থায় আছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, যেটা তোমাদেরকে এখনই তার কিছুটা দেখিয়েছি। আর এই যে যে ঘরটায় আমি দাঁড়িয়ে আছি, দেখছি যে কক্ষটায় আমি দাঁড়িয়ে আছি, দেখছো একদমই ঘুটঘুটে অন্ধকার ভাব, একদম ঘুটঘুটে অন্ধকার, মানে কোনো আলো নেই। তবে এই জায়গাটা একদমই খুবই ভয়ানক, গা ছমছম করছে। তো চলো, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আমি বেরিয়ে যাবো। আর এর থেকে আরও তোমাদেরকে গোপন কক্ষগুলো, সবথেকে বড় কথা এখানে যে বিপ্লবীরা যে এসে আস্থানা নিত, অর্থাৎ তোমাদেরকে এর আগে আমি যে নারাজোলা রাজবাড়ির যে ভিডিও দেখেছিলাম, সেই নারাজোলা রাজবাড়ির সঙ্গে এই তমলুক রাজবাড়ির কানেকশান ছিল। এখানে বিপ্লবীরা স্বাধীনতা আন্দোলনের সময়তে ইংরেজরা ধাওয়া করলে, অর্থাৎ ইংরেজরা যদি তদন্ত চালাতো, তখন ওরা এইখান থেকে নারাজোলা রাজবাড়িতে পালিয়ে যেত, এবং ওইখানে যদি ইংরেজরা ধাওয়া করতো, তখন ওরা তারই মাধ্যম দিয়ে অর্থাৎ ইংরেজদের চোখে ফাঁকি দিয়ে চলে আসতো এই তমলুক রাজবাড়িতে। এবার বলি, প্রশ্ন উঠে আসে, অন্যান্য রাজবাড়ির মতো এই রাজবাড়ি নয় কেন? হ্যাঁ বন্ধুরা, ঐতিহাসিক সূত্র মতে গ্রিসের একজন কারিগর আনা হয়েছিল এই রাজপ্রাসাদ নির্মাণের জন্য। রাজপরিবার ইউরোপীয় আদলে রাজপ্রাসাদ তৈরির পরিকল্পনা করেন। খোলা প্রাসাদ, সামনে প্রশস্ত জায়গা, এই আদলে কাজ শুরু হয়েছিল। ঠিক একটি মূলস্তম্ভের উপর এই রাজবাড়িটি অবস্থিত। তবে বেশিরভাগই এখন আর নেই। সে সময়কার 2 লক্ষ টাকার বিনিময়ে রাজপ্রাসাদের কাজ নির্মাণ করতে শুরু করেছিলেন রাজা লক্ষ্মীনারায়ণ। এখানে 2 পাশ দিয়ে চলে গিয়েছে সারি সারি ঘর। খিলান দেওয়া ঘরগুলি আজও দাঁড়িয়ে আছে ক্ষত জরাজীর্ণ অবস্থায়। বন্ধুরা, এই তাম্রলিপ্তের ময়ূর রাজা লক্ষ্মীনারায়ণ রায় 1837 সালে রাজবাড়ি তৈরি করানোর কাজ শুরু করেছিলেন। নিচতলার কাজ করে দোতলার কাজে এগিয়েছিলেন বেশ অনেকটাই। কিন্তু রাজা লক্ষ্মীনারায়ণ রায় এই রাজপ্রাসাদ তৈরির সময়ে ব্রিটিশদের সাথে হঠাৎই খাজনা সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েন। ইতিহাসবিদদের মতে জানা যায়, এই খাজনা সংক্রান্ত বিবাদ ব্রিটিশদের ভারতের দেশীয় রাজাদের লুটে নেওয়ার আর এক প্রকার কৌশল ছিল। তাই তো ব্রিটিশদের সূর্যাস্ত আইন পাস করলে সেই আইন অনুযায়ী দেশীয় রাজা, জমিদার বা ইজারাদের নির্দিষ্ট সময়ে সূর্যাস্তের আগে খাজনা জমা করতে না পারলে তাদের সেই সমস্ত সম্পত্তিকে দখল করে নেওয়া হতো। হ্যাঁ বন্ধুরা, ব্রিটিশ শাসনকালের সময়ে প্রচলন ছিল মেদিনীপুর শহরে রাজস্ব জমা করতে যাওয়ার, কিন্তু রাস্তা জঙ্গলময় এবং সরল ও নিরাপদ না থাকায় ডাকাতির উপদ্রব ছিল প্রবল। তাই রাজা লক্ষ্মীনারায়ণের সেনারা রাজস্ব নিয়ে নদীপথে এবং সড়কপথে মেদিনীপুরের দিকে যাত্রা করলে ডাকাতের ছদ্মবেশে ব্রিটিশরা সেই রাজস্ব লুট করে। তার ফলে সেই রাজস্ব জমা করতে না পারায় রাজ পরিবারের সম্পত্তির একটি বড় অংশ নিলামি করে নেয় ব্রিটিশ সরকার। তার ফলে রাজা লক্ষ্মীনারায়ণ ভেঙে পড়লে রাজপ্রাসাদের কাজ সম্পূর্ণ অসম্পূর্ণই রয়ে যায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই রাজবাড়ির অন্দরমহলে। আর এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম রাজবাড়ির আসল মুহূর্ত, অর্থাৎ সেই গোপন জায়গাটায় এখন নামবো। তো চলে আসো, তোমাদের দেখাবো সেখানে। এখান থেকে এটা হাইট এখনো পর্যন্ত হবে প্রায় 7 থেকে 8 ফুট, অর্থাৎ এইটা একটা আন্ডারগ্রাউন্ড টাইপের ছিল কিছু, তো যেটা এখন বর্তমানে অনেক মাটি ভরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য এখনও যে হাইটটা আছে সেটা হচ্ছে 7 থেকে 8 ফুট হবে।
তো এখন আমি নিচে নামবো আর ভেতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এসো। এখানে আসো, পালা পড়েছে পুরো। এখানে সাপখোপ থাকলে অবশ্যই থাকতে পারে। ও মাই গড, জাস্ট বন্ধুরা ভাবতে পারবে না, মানে এই তমলুক রাজবাড়ির এই অন্দরমহলে একদম গোপন কক্ষে টোটাল এই জায়গাটার মধ্যে যেই দিকে তাকাবে সেই দিকে বেরানোর রাস্তা পাবে। এসো তোমাদের দেখাচ্ছি আমি। এটা দিয়ে বেরিয়েই তোমরা এই পাশ দেখতে পারবে। আবার পুনরায় ওইখানে যাওয়ার জন্য এটা দিয়ে এসে একদম দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে রাস্তাটা। এটা একদম বাইরের রাস্তা। সেই সঙ্গে এইখান দিয়ে এইখানে কোন একটা কক্ষ ছিল, দেখতে পাচ্ছ? একদম এটা দেওয়া হয়েছে। এইখানে কিছু একটা কক্ষ ছিল, এখানে একদম এটা দিয়েছে। আরো দেখাচ্ছি, চলো। চিনতে পারছো জায়গাটা? আমি পুনরায় ঘুরে আবার সেই জায়গাতে এসেছি। আসো। এখানটাতে টোটালি অন্ধকার একদম। এই দেখো, এই একটা রাস্তা, এখানে এই একটা রাস্তা দেখো, তুমি দেখাচ্ছি। জাস্ট এইখানটায় জাস্ট বন্ধুরা গলক ধাঁধার মতো, এই জায়গাটা টোটালি গলক ধাঁধার মতো। এইখানটায় ঘুরে ঘুরে আমি তোমাদেরকে 4 থেকে 5টা তোমার গেট দেখিয়ে দিয়েছি, টোটালি গলক ধাঁধা। এই একদম অন্দরের যে কাহানিগুলো সেইগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এসো। এই রাস্তা বেরিয়ে গেছে। আর বন্ধুরা এখানে সব থেকে বড় জিনিস হলো এখানে যে এই যে ছাউনিটা, অর্থাৎ এখানে যে অন্দরমহলে একদম গোপন কক্ষে যে ছাউনিটা, মানে এমন ভাব করা হয়েছে, দেখতে পাচ্ছ? সুন্দরভাবে সূক্ষ্মভাবে করা হয়েছে, এটা একদমই মানে দেখলে সাধারণ মানুষ সত্যি ভাবা চেকা খেয়ে যাবে। এখানে প্রতিটা কক্ষের এই অন্দরমহলে ডিজাইনটা সেম ডিজাইন, যেই দিকে তাকাবে সেই দিকে একই রকম ডিজাইন দেখতে পাবে। একই রকম ডিজাইন, কোথাও পার্থক্য নেই। অর্থাৎ তুমি যেই দিকে যাবে ভাববে যে আমি একই কক্ষের মধ্যে ঘুরছি, অ্যাকচুয়ালি না। এখানেতে পুরো ভিন্ন ভিন্ন কক্ষ আছে, ভিন্ন দালান আছে। সে ভিন্ন দালানের মধ্যে তুমি ঘুরছো, কিন্তু তোমার মনে হবে না এই জায়গায় প্রবেশ করে ফেললে যে একদমই যে তুমি কোনো আলাদা দালানে ঘুরছো, কিন্তু না, একই দালানে ঘুরছো। এত ডিজাইনটা একই রকম করা হয়েছে চোখ ধাঁধানোর জন্য। জাস্ট অসাধারণ। তো অসাধারণ নয় বন্ধুরা, অসাধারণের সঙ্গে ভয়ঙ্কর ব্যাপার একটা আছে। তো চলো এখন আমরা বাইরে বেরিয়ে যাই। বন্ধুরা এই মুহূর্তে আমি দেখো ফাঁকা জায়গাটায় আমি, অর্থাৎ এই রাজবাড়ির মধ্যে আমি বসে আছি। কিন্তু এই মুহূর্তে একটা ভালো জিনিস লক্ষ্য করো, যে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গোপন ছিদ্র, যেটা দিয়ে বাইরের শত্রুদেরকে ভালোভাবে লক্ষ্য করা যেত। সেই সঙ্গে এই জায়গাটা এখনও এর নিচে এখনও কোনো তল ছিল, যার জন্য সেটাকে এখন টোটালি বন্ধ তো করে দেওয়া হয়েছে। আর তারই কিছু চিহ্ন দেখতে পাচ্ছ এখানে রয়ে গেছে, যার দেওয়ালে ফাঁক দিয়ে দেখা হতো, এখন তার চিহ্ন আছে, দেখতে পাচ্ছ? তবে বন্ধুরা
এই রাজবাড়ির প্রতিটা দেয়ালগুলো প্রায় 15 থেকে 18 ইঞ্চ করে প্রতিটা দেওয়াল মোটা, আর দেয়ালগুলোকে এতটাই সুরক্ষিতভাবে করা হয়েছিল, মানে এতটাই সুরক্ষিতভাবে করা হয়েছিল যে যাতে কোনো কারণবশত কোনো শত্রুপক্ষ ভেঙে ফেলতে না পারে। তো দেখতে পাচ্ছ একটা ইট একের মানে একদম উল্টোভাবে সাজানো হয়েছে। এই ইটটা দেখতে পাচ্ছ কোন দিকে সাজানো, আর এই ইটটা দেখো কোন দিকে সাজানো, মানে একে অপরের পক্ষে একদম আলাদা আলাদা, একদম ভিন্ন ভিন্ন করে এই ইটগুলোকে সাজানো হয়েছে, একদম ভিন্ন ভিন্নভাবে, যাতে কোনো কারণবশত ইটগুলোকে একে অপরকে আঘাত পেলেও একে অপরকে ছেড়ে ভেঙে না পড়ে যায়, এমন পজিশনে করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তমলুক রাজবাড়ির দেয়ালগুলি প্রায় 18 ইঞ্চি ছিল মোটা এবং ভীষণ মজবুতি করে নির্মাণ করতে চাইলেও তা পরিপূর্ণ রাজপ্রাসাদে তৈরি করতে পারেননি রাজা লক্ষ্মীনারায়ণ। শুধু তাই নয়, এই ত্রিতল রাজবাড়ির মধ্যে সর্বনিচতলটি ছিল একদমই গোপন এবং গোপন সুড়ঙ্গে ভরা। 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময়ে এই তমলুকের রাজ পরিবারের এক বড় ভূমিকা ছিল। নরঘাটে লবণ আইন ভঙ্গের জন্য বিশাল মিছিল এই রাজবাড়ি থেকেই রওনা হয়েছিল। নেতৃত্ব দিয়েছিলেন এই রাজবাড়ির সদস্য ধীরেন্দ্র নারায়ণ এবং এই আন্দোলনের সহসভাপতি ছিলেন রাজা সুরেন্দ্র নারায়ণ রায়। 1938 সালে 11ই এপ্রিল সুভাষচন্দ্র বসু এই তমলুকে আসেন এবং রাজার তত্ত্বাবধানে এই রাজবাড়ির সামনে থাকা ময়দানে নেতাজি সভা করেছিলেন। বন্ধুরা, ঐতিহাসিক সমূহ রাজবাড়িটির সব কিছু জরাজীর্ণ হয়ে গেলেও আজও অক্ষত রাজপরিবারের রাধা গোপালজিউর মন্দিরটি। হ্যাঁ বন্ধুরা, রাজবাড়ির ঠিক পিছনেই রয়েছে জরাজীর্ণ রাজবাড়ির মানদণ্ড উঁচু করে দাঁড়িয়ে আছে এই গোপালজিউর মন্দিরটি। এই রাজপরিবারের গোপালজিউ মন্দির। তো চলো এখন তোমাদেরকে আমি গোপালজিউকে দর্শন করিয়ে আনি। বন্ধুরা, এই রাজবাড়ির পাশেই আছে এই বিশাল আকৃতি দিঘিটি। জানা যায় এই রাজবংশের 63তম শেষ রাজা আনন্দনারায়ণ রায় এই দিঘিটিকে খনন করেছিলেন। এই তমলুকের রাজা এবং রানীমা যখন এই দিঘিটাকে কাটাই করেছিলেন, তখন এই রাজ্যের রাজকুমার ওনাকে এই দিঘিতে আসতে মানা করেছিলেন, কারণ প্রতিষ্ঠা করা হয়েছিল, জল আসছিল না। কিন্তু রাজকুমার সেই কথা মানেননি, অমান্য করেছিলেন এবং সেই সঙ্গে এই রাজ্যের দাসীদেরকে নিয়ে এই দিঘি পরিদর্শন করতে এসেছিলেন। শোনা যায় তিনি যা পরিদর্শন করতে এসেছিলেন, তারপর তিনি আর এই দিঘি থেকে ফিরে আসেননি। এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তো মন্দিরে গিয়েছিলেন, তো বলেছিলাম যে রাজকুমারকে নিয়ে যেতে না, তো দাসীরা নিয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে জল এসে চারপাশ থেকে ডুবে গেছে। রাজকুমার কি মানে মারা গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তা দেখে কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় কোনো এক জায়গায় কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। ওকে, টাটা।